একটা সফল ব্যবসা তৈরির কথা ভাবলে মনে হয় যেন একটা বিশাল পাহাড় ডিঙানো। আমাদের হাতে হয়তো দারুণ একটা আইডিয়া আছে, কিছু টাকাও হয়তো জোগাড় হয়ে যাবে, কিন্তু আইডিয়া থেকে একটা চালু ব্যবসা পর্যন্ত পুরো রাস্তাটা ঠিক কেমন? আজ আমরা ঠিক এই জার্নিটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে যে উৎসটি আছে তা এই পুরো প্রক্রিয়াটাকে একটা চেকলিস্টে ভেঙে দেখিয়েছে। তবে আমাদের লক্ষ্য কিন্তু শুধু পয়েন্টগুলো ধরে ধরে এগোনো নয়। আমরা চেষ্টা করব এটাকে একটা বাড়ি তৈরির মতো করে দেখতে। আইডিয়াটা হলো বাড়ির নকশা, কিন্তু সেই নকশাকে বাস্তবে রূপ দিতে গেলে ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে বাড়ির অন্দরসজ্জা পর্যন্ত প্রতিটি ধাপ সমান গুরুত্বপূর্ণ। এই বাড়ি তৈরির তুলনাটা চমৎকার, কারণ একটা মজবুত বাড়ি যেমন একটা ভালো ব্লুপ্রিন্টের ওপর নির্ভর করে, তেমনি একটা সফল ব্যবসাও কিন্তু দাঁড়িয়ে থাকে একটা শক্তিশালী পরিকল্পনার ওপর। আর আজকের আলোচনায় আমরা দেখব এই চেকলিস্টের প্রতিটি ধাপ কিভাবে এক একটা ইটের মতো কাজ করে। পরিকল্পনা হলো বাড়ির নকশা, আইনি কাগজপত্র হলো জমির দলিল, অর্থায়ন মানে ব্যাংক লোন, আর ব্র্যান্ডিং হলো বাড়ির বাইরের সুন্দর রং। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আমাদের লক্ষ্য হলো শুধু কি করতে হবে তা নয়, বরং কেন একটা ধাপ আরেকটার সাথে জুড়ে আছে সেই সংযোগটা খুঁজে বের করা। দারুণ। তাহলে চলুন এই বাড়ি তৈরির কাজ শুরু করা যাক। আমাদের ব্লুপ্রিন্টের প্রথম ধাপ হল পরিকল্পনা ও রিসার্চ। এখানেই উৎসটিতে একটা টার্ম ব্যবহার করা হয়েছে, প্রবলেম সলিউশন ফিট। কথাটা শুনতে ভারী হলেও আমার মনে হয় এখানেই বেশিরভাগ নতুন উদ্যোক্তা হোঁচট খান। একটা ভালো আইডিয়া আর একটা লাভজনক ব্যবসার মধ্যে আসল পার্থক্যটা কি এখানেই তৈরি হয়? বিলকুল, আর এখানেই সবচেয়ে বড় ফাঁদটা পাতা থাকে। প্রবলেম সলিউশন ফিটের সহজ অর্থ হল এমন কোনো সমস্যা সমাধান করা যার জন্য মানুষ পয়সা খরচ করতে রাজি। ফাঁদটা হলো আমরা প্রায় এমন কিছু বানিয়ে ফেলি যা মানুষ পছন্দ করে, কিন্তু তার জন্য টাকা দিতে চায় না। ধরুন আপনি এমন একটা অ্যাপ বানালেন যা মানুষের পোষা প্রাণীর মেজাজ ট্র্যাক করে। আইডিয়াটা মজার, তাই না? হ্যাঁ, বেশ মজার। মানুষ হয়তো অ্যাপটা ডাউনলোড করে দেখবে, কিন্তু মাস শেষে এর জন্য সাবস্ক্রিপশন ফি দেবে কি? সম্ভবত না। তার মানে আসল পরীক্ষাটা আইডিয়ার নয়, বরং মানুষের উইলিংনেস টু পে বা টাকা খরচ করার ইচ্ছার। তাহলে এটা বোঝার উপায় কি? মাঠে নামার আগেই কি এটা পরীক্ষা করা সম্ভব? অবশ্যই সম্ভব। আর এখানেই মার্কেট রিসার্চের ভূমিকা। উৎস যেমনটা বলছে, আপনার টার্গেট কাস্টমার কারা, তাদের আসল সমস্যাটা কি, তারা এখন কিভাবে সেই সমস্যার সমাধান করছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। সবচেয়ে কার্যকর উপায় হলো প্রোডাক্ট বানানোর আগে, মানুষের কাছে আপনার সমাধানের ধারণাটা বিক্রি করার চেষ্টা করা। একটা ল্যান্ডিং পেজ বানিয়ে প্রি অর্ডার নিতে পারেন। যদি 10 জন মানুষ না দেখে না ছুঁয়ে শুধু আপনার আইডিয়ার উপর ভরসা করে টাকা দিতে রাজি হয়, তাহলেই বুঝবেন আপনি সঠিক পথে আছেন। বাহ! তারা আপনার আইডিয়া শুধু পছন্দই করছে না, এর জন্য মূল্য দিতেও প্রস্তুত। বাহ! এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। আইডিয়া যাচাইয়ের পর উৎসটিতে ব্যবসার মডেল, যেমন B2B মানে ব্যবসার কাছে বিক্রি, নাকি B2C মানে ভোক্তার কাছে বিক্রি, আর প্রাইসিং বা দাম নির্ধারণের কথা বলা হয়েছে। আমি তো ভাবতাম এই সিদ্ধান্তগুলো আরও অনেক পরে আসে। একেবারে শুরুতেই এটা এত জরুরি কেন? কারণ এটা ঠিক করে দেয় আপনার বাড়িটা কি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হবে নাকি একটা ব্যক্তিগত ব্যাঙ্গলো। আপনি যদি অন্য ব্যবসার কাছে বিক্রি করেন, মানে B2B, আপনার মার্কেটিং কৌশল, বিক্রির প্রক্রিয়া, গ্রাহক সম্পর্ক সবকিছু একরকম হবে। অন্যদিকে যদি সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করেন, B2C, তাহলে আপনার খেলার মাঠটাই ভিন্ন। আর দাম শুধু একটা সংখ্যা নয়, এটা আপনার ব্র্যান্ডের আত্মবিশ্বাস। আপনার দাম শুনেই মানুষ আপনার পণ্যের কোয়ালিটি এবং ভ্যালু সম্পর্কে একটা ধারণা করে নেয়। এই সবগুলো সিদ্ধান্তই আপনার ব্যবসার ভিত্তি বা ফাউন্ডেশনের অংশ। আর এই ফাউন্ডেশনের ওপর ভিত্তি করেই আসে কি বলে জমির দলিল, অর্থাৎ আইনি প্রস্তুতি। আইনি প্রস্তুতির কথা আসলেই অনেকের গায়ে জ্বর আসে। সবাই এটাকে একটা জটিল আর বিরক্তিকর কাজ মনে করে, যতটা সম্ভব পিছিয়ে দিতে চায়। কিন্তু আমাদের চেকলিস্ট বলছে ব্যবসার ধরন ঠিক করা, সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ নাকি লিমিটেড কোম্পানি, এটা একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা নিতে দেরি করলে কি ধরনের সমস্যা হতে পারে? এটা দেরি করা মানে হলো বাড়ি বানানো শুরু করার পর জমির মালিকানা নিয়ে চিন্তা করা। ব্যবসার আইনি কাঠামো আপনার ব্যক্তিগত আর্থিক ঝুঁকি থেকে শুরু করে ভবিষ্যতে বিনিয়োগ আনার ক্ষমতা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে।
যেমন সোল প্রোপ্রাইটরশিপে ব্যবসার দেনা আর আপনার ব্যক্তিগত দেনার মধ্যে কোনো পার্থক্য নেই। ও ব্যবসার কোনো ক্ষতি হলে আপনার ব্যক্তিগত সম্পদও ঝুঁকিতে পড়বে। অন্যদিকে একটা লিমিটেড কোম্পানি একটা সম্পূর্ণ আলাদা আইনি সত্তা। কোম্পানির দেনার জন্য মালিক হিসাবে আপনার ব্যক্তিগত সম্পদ সাধারণত সুরক্ষিত থাকে। তাই দীর্ঘমেয়াদে ব্যবসার লক্ষ্য কী সেটার উপর ভিত্তি করে শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। তাহলে ব্যবসার সুরক্ষা কবচ হল এই আইনি কাঠামো। আচ্ছা, এই প্রসঙ্গে RJSC রেজিস্ট্রেশন আর ট্রেড লাইসেন্সের একটা বিভ্রান্তি প্রায়ই দেখা যায়। উৎস অনুযায়ী কোনটার কি কাজ? সহজ কথায় ট্রেড লাইসেন্স হলো একটা নির্দিষ্ট এলাকায় ব্যবসা করার অনুমতিপত্র, অনেকটা আপনার বাড়িতে থাকার মিউনিসিপ্যাল পারমিশনের মতো। এটা সাধারণত সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসার জন্য লাগে। অন্যদিকে RJC রেজিস্ট্রেশন হলো আপনার ব্যবসাকে একটা পৃথক আইনি পরিচয় দেওয়া, অনেকটা মানুষের জন্ম নিবন্ধন সনদের মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্মের জন্য এটা বাধ্যতামূলক। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই অবহেলিত কাজ হলো ব্যবসার জন্য একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। কিন্তু যখন ব্যবসা ছোট আর লেনদেনও কম, তখন ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে কাজ চালিয়ে নিলে অসুবিধে কোথায়? অনেকেই তো ভাবেন লাভ তো আমারই, আলাদা অ্যাকাউন্টের ঝামেলা কেন নেব? এটা একটা খুব সাধারণ ভুল। অসুবিধাটা হলো ব্যক্তিগত আর ব্যবসার টাকা একসাথে মিশে গেলে মাস শেষে আপনি বুঝতেই পারবেন না ব্যবসাটা আসলে লাভজনক নাকি লোকসানে চলছে। এটা অনেকটা বাড়ির রান্নাঘরের খরচ আর ব্যবসার কাঁচামালের খরচ একই পকেট থেকে দেওয়ার মতো। ঠিক। বছর শেষে যখন ট্যাক্স রিটার্ন দাখিল করতে যাবেন বা ব্যবসার আসল আর্থিক চিত্রটা দেখতে চাইবেন, তখন সবকিছু জগাখিচুড়ি হয়ে যাবে। শুরু থেকে আলাদা হিসাব রাখলে ব্যবসার অর্থনৈতিক স্বাস্থ্য ট্র্যাক করা অনেক সহজ হয়। আর এই আর্থিক স্বচ্ছতার উপর ভিত্তি করেই আমরা আমাদের বাড়ি তৈরির পরবর্তী ধাপে যেতে পারি, অর্থ ব্যবস্থাপনা। ঠিক। চেকলিস্টের তৃতীয় ধাপ ফাইন্যান্স বা অর্থ ব্যবস্থাপনা। এখানে শুধু পুঁজি বা স্টার্টআপ ক্যাপিটালের কথা নেই, বরং খরচের কন্ট্রোল সিস্টেম এবং বুককিপিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। পুঁজি জোগাড় করাটাই তো বড় চ্যালেঞ্জ। তারপরেও এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ কেন? কারণ পুঁজি হলো আপনার বাড়ির জন্য আনা ইট, বালি, সিমেন্টের মতো। কিন্তু সেগুলো কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তার হিসাব না রাখলে অপচয় হবেই। একটা খরচের কন্ট্রোল সিস্টেম হলো সেই হিসাবটা রাখা। আর বুককিপিং বা সহজ ভাষায় অ্যাকাউন্টিং হলো আপনার ব্যবসার ECG রিপোর্টের মতো। হ্যাঁ, ইন্টারেস্টিং। এটা নিয়মিত না করলে আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসার হার্টবিট কেমন চলছে, লাভ হচ্ছে নাকি আপাতদৃষ্টিতে চলতে থাকা ব্যবসাটা ভেতর থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকাউন্টিং সিস্টেমটা শুধু হিসাবরক্ষকের জন্য নয়, এটা আসলে ব্যবসার মালিকের জন্য একটা ডিসিশন মেকিং টুল, একটা ড্যাশবোর্ড। একদম। কোন পণ্যটা বেশি বিক্রি হচ্ছে, কোন খাতে খরচ বেশি হচ্ছে, মার্কেটিংয়ে খরচ করা টাকাটা আদৌ কোনো রিটার্ন আনছে কিনা, এই সব কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ডেটা লাগবে। আর সেই ডেটা আসে একটা গোছানো অ্যাকাউন্টিং সিস্টেম থেকে। আর যখন আপনি জানবেন আপনার হাতে মার্কেটিংয়ের জন্য কত টাকা আছে, তখনই আপনি আমাদের চেকলিস্টের চতুর্থ ধাপে যেতে পারবেন। ব্র্যান্ডিং ও মার্কেটিং। হ্যাঁ, ব্র্যান্ডিং ও মার্কেটিং। অর্থাৎ বাড়ির বাইরের দেয়ালটা কী রং হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে পকেটে কত টাকা আছে তা তো জানতে হবে। খুব ভালো পয়েন্ট। ব্র্যান্ডিং নিয়ে উৎসটিতে কিছু আধুনিক পরামর্শ আছে, যেমন ব্যবসার নাম ঠিক করার সাথে সাথেই ডোমেইন আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিনে রাখা। অনেকেই ব্র্যান্ডিং বলতে শুধু একটা সুন্দর লোগো ডিজাইন করা বোঝেন। এর পেছনের দর্শনটা কি? ব্র্যান্ডিং হলো আপনার ব্যবসার ব্যক্তিত্ব। এটা শুধু একটা নাম বা লোগো নয়, এটা হলো গ্রাহকের মনে আপনার ব্যবসা সম্পর্কে একটা অনুভূতি তৈরি করা। এটা একটা প্রতিশ্রুতি। যেমন একটা ব্র্যান্ডের নাম শুনলে আমাদের মনে ভরসা জাগে, আরেকটার নাম শুনলে মনে হয় এটা হয়তো সাশ্রয়ী। এই অনুভূতিটাই ব্র্যান্ডিং। আর আজকের ডিজিটাল যুগে আপনার ব্যবসার নামটা হলো আপনার ডিজিটাল বাড়ির ঠিকানা। নাম ঠিক করার সাথে সাথেই যদি ডোমেইন বা ফেসবুক, ইনস্টাগ্রামের ইউজার নেমগুলো অন্য কেউ নিয়ে নেয়, তাহলে অনলাইনে আপনাকে খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। ঠিক। তাই নাম ফাইনাল করার সাথে সাথেই এই ডিজিটাল সম্পদগুলো নিজের নামে করে নেওয়াটা জরুরি। আর মার্কেটিং প্ল্যান, উৎস বলছে এটা নাকি রিসার্চের ওপর ভিত্তি করে তৈরি হয়। এর মানে কি আমরা আবার সেই প্রথম ধাপ অর্থাৎ মার্কেট রিসার্চে ফিরে যাচ্ছি? হুবহু। এটা একটা বৃত্তের মতো। আপনার প্রথম ধাপের রিসার্চ আপনাকে বলে দেবে আপনার গ্রাহকরা কোথায় সময় কাটায়, তারা কি ফেসবুকে বেশি সক্রিয় নাকি লিঙ্কডইনে,
তারা কি খবরের কাগজ পড়ে নাকি ইউটিউব দেখে? এই তথ্য ছাড়া মার্কেটিং করাটা অনেকটা চোখ বেঁধে তীর ছোড়ার মতো। ঠিক। আপনার গ্রাহক যদি গ্রামে থাকেন আর আপনি যদি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেন, তাহলে পুরো টাকাটাই জলে যাবে। তাই রিসার্চ ভিত্তিক মার্কেটিং প্ল্যান আপনার প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করে। দারুণ। তাহলে আমাদের বাড়ির নকশা পরিকল্পনা, জমির দলিল বা আইন, টাকার যোগান, অর্থ আর বাইরের রূপ বা ব্র্যান্ডিং সবই প্রস্তুত। এবার আসা যাক আসল নির্মাণ কাজে। চেকলিস্টের পঞ্চম ধাপ, পণ্য বা সার্ভিস প্রস্তুতি। এখানে শুধু পণ্য তৈরির কথা নেই, কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং এবং সাপ্লাই চেনের মতো বিষয়ও আছে। এই তিনটে জিনিস কিভাবে একে অপরের সাথে যুক্ত? এগুলো একটা চেনের মতো। ধরুন, আপনি পৃথিবীর সেরা বিরিয়ানি রান্না করলেন, এটা হলো আপনার প্রোডাক্ট, কিন্তু আপনি সেটাকে একটা ছেঁড়া পলিথিনে প্যাক করে পাঠালেন, দুর্বল প্যাকেজিং। ডেলিভারি বয় সেটা গ্রাহকের কাছে পৌঁছাতে 3 ঘন্টা দেরি করল, অদক্ষ সাপ্লাই চেন। গ্রাহক যখন বিরিয়ানিটা পেলেন, তখন সেটা ঠান্ডা এবং দেখতেও বাজে। আপনার সেরা রান্নাটা কিন্তু গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই তার মূল্য হারালো। তাই ভালো পণ্য তৈরি করা যুদ্ধের অর্ধেক, বাকি অর্ধেক হলো সেই পণ্যের মান ধরে রাখা, কোয়ালিটি কন্ট্রোল এবং সেটাকে সুন্দরভাবে ও সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া, প্যাকেজিং ও সাপ্লাই চেন। অর্থাৎ গ্রাহকের অভিজ্ঞতা শুরু হয় পণ্য অর্ডার করা থেকে এবং শেষ হয় পণ্যটি ব্যবহার করার পর। এর যে কোনো একটি ধাপে ঘাটতি থাকলে পুরো অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যেতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটা মসৃণভাবে চালানোর জন্যই তো প্রয়োজন ষষ্ঠ ধাপ, অপারেশন সেটআপ। এখানে আমার নজর কেড়েছে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর শব্দটা। একজন বা দুজন মিলে চালানো একটা ছোট্ট ব্যবসার জন্য এটা কি একটু বাড়াবাড়ি রকমের ফর্ম্যালিটি হয়ে গেল না? এটা কি সময়ের অপচয়? এটা একটা দারুণ প্রশ্ন, আর এটা প্রায় সব ছোট ব্যবসার মালিকই ভাবেন। উত্তরটা হলো একদমই বাড়াবাড়ি নয়। এসওপি হলো আপনার ব্যবসার রেসিপি বই। আপনি যখন একা ব্যবসা চালান, তখন সব রেসিপি আপনার মাথায় থাকে। কিন্তু যেদিনই আপনি একজন নতুন শেফ বা কর্মী নিয়োগ দেবেন, তাকে তো রেসিপিটা শেখাতে হবে। এসওপি হলো সেই লিখিত রেসিপি। একটা নতুন অর্ডার এলে কি করতে হবে, গ্রাহকের অভিযোগ এলে কিভাবে সামলাতে হবে, পণ্য প্যাক করার নিয়ম কি, এই সব কিছু লিখে রাখাই হলো এসওপি। আমি এমন অনেক ব্যবসাকে দেখেছি যারা মালিকের অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে, কারণ কাজটা কিভাবে করতে হয় তা মালিক ছাড়া আর কেউ জানত না। তার এসওপি ব্যবসাকে ব্যক্তি নির্ভরতা থেকে সিস্টেম নির্ভর করে তোলে। এটা ছাড়া ব্যবসাকে বড় করা বা স্কেল আপ করা প্রায় অসম্ভব। ঠিক তাই। এসওপি ছাড়া আপনি কখনোই ছুটি নিতে পারবেন না। ব্যবসাটা আপনার গলায় কাঁটার মতো আটকে থাকবে। এসওপি থাকলে কর্মীরা জানে তাদের কি করতে হবে, ভুলের পরিমাণ কমে আর ব্যবসার একটা পেশাদারিত্ব তৈরি হয়। এটা হলো আপনার বাড়ির অদৃশ্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্লাম্বিং আর ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের মতো। বাহ! বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটা ছাড়া বাড়িটা অচল। বাহ! আমাদের বাড়ি এখন পুরোপুরি প্রস্তুত। এবার গৃহপ্রবেশের পালা। সপ্তম ধাপ, ব্যবসা লঞ্চ। উৎসটিতে একটা মজার কনসেপ্টের কথা বলা হয়েছে, সাইলেন্ট লঞ্চ বা সফট লঞ্চ। আমরা তো সাধারণত ভাবি ব্যবসা শুরু হবে একটা বড় উৎসব করে, অনেক শোরগোল করে। কিন্তু এই চুপচাপ লঞ্চ করার আইডিয়াটা কেন বেশি কার্যকর হতে পারে? কারণ একটা বড় জমকালো লঞ্চ ইভেন্ট অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতো। অনেক খরচ, অনেক চাপ, আর সেদিন কোনো সমস্যা হলে সবার সামনে সম্মানহানি হওয়ার ভয়। সফট লঞ্চ হলো অনেকটা ঘরোয়াভাবে কাছের কিছু বন্ধু আর আত্মীয়কে নিয়ে ছোট্ট একটা আয়োজন। আচ্ছা। আপনি অল্প কিছু গ্রাহকের জন্য আপনার ব্যবসাটা চালু করলেন, তাদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নিলেন, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, ডেলিভারি সিস্টেমে কোনো গলদ আছে কিনা, এইসব ছোটোখাটো ভুলগুলো শুধরে নেওয়ার একটা দারুণ সুযোগ পাওয়া যায়। এটা ঝুঁকি কমায় এবং বড় লঞ্চের আগে আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। এটা তো এক ধরনের ফাইনাল রিহার্সাল, কিন্তু আসল দর্শকের সামনে। চমৎকার কৌশল। আচ্ছা, ব্যবসা তো লঞ্চ হয়ে গেল, আমাদের বাড়ির কাজও শেষ। এখানেই কি তাহলে চেকলিস্টে সমাপ্তি? এখানেই ৯৯% মানুষ ভুলটা করে। তারা ভাবে বাড়ি তৈরি হয়ে গেলেই কাজ শেষ, কিন্তু আসল কাজ শুরু হয় এরপর, বাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ। আমাদের চেকলিস্টের অষ্টম এবং শেষ ধাপটি এটাই মনে করিয়ে দেয়, লিগ্যাল ও কমপ্লায়েন্স মেনটেন। ঠিক। ব্যবসা রেজিস্ট্রেশন করাটা একবারের কাজ,
কিন্তু আইন মেনে চলাটা একটা চলমান প্রক্রিয়া। উৎসটিতে ট্যাক্স ফাইলিং, ভ্যাট রিটার্ন, কর্মচারীর চুক্তি আপডেট রাখার মতো বিষয়ের কথা বলা হয়েছে। এগুলোকে অবহেলা করলে তার পরিণতি কতটা গুরুতর হতে পারে? এর পরিণতি হতে পারে ব্যবসার মৃত্যু। সময়মতো ট্যাক্স বা ভ্যাট জমা না দিলে বড় অঙ্কের জরিমানা হতে পারে, যা আপনার লাভের পুরোটাই খেয়ে ফেলতে পারে। কর্মচারীদের সাথে আইনি চুক্তি না থাকলে যে কোনো সময় আইনি ঝামেলায় পড়তে পারেন। এই কাজগুলো হয়তো উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু এগুলোই আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখে। সফলভাবে ব্যবসা চালানো মানে শুধু লাভ করা নয়, আইন মেনে এবং সততার সাথে ব্যবসা চালানো। এই কমপ্লায়েন্স আপনার ব্যবসার সুস্থতার লক্ষণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা একটা আইডিয়ার বীজ থেকে একটা পরিপূর্ণ গাছে পরিণত হওয়ার পুরো যাত্রাটা দেখলাম। প্রথমে নকশা তৈরি করা মানে পরিকল্পনা, তারপর জমির মালিকানা নিশ্চিত করা মানে আইনি কাঠামো, এরপর নির্মাণের জন্য টাকা জোগাড় করা বা অর্থায়ন এবং বাড়িটাকে সুন্দর করে তোলা মানে ব্র্যান্ডিং, তারপর আসল নির্মাণ কাজ মানে পণ্য প্রস্তুতি এবং বাড়ির ভেতরের সিস্টেম ঠিক রাখা মানে অপারেশন। সবশেষে ছোট করে গৃহপ্রবেশ বা সফট লঞ্চ এবং এরপর নিয়মিত বাড়িটার যত্ন নেওয়া কমপ্লায়েন্স। প্রতিটা ধাপ তার আগের ধাপের ওপর নির্ভরশীল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, এই ধাপগুলোর কোনো শর্টকাট নেই। আপনি দুর্বল ভিত্তির ওপর একটি 10তলা বিল্ডিং বানাতে পারবেন না। ঠিক। একইভাবে রিসার্চ ছাড়া মার্কেটিং করলে টাকা নষ্ট হবে, এসওপি ছাড়া টিম বড় করলে বিশৃঙ্খলা তৈরি হবে, আর কমপ্লায়েন্স ছাড়া ব্যবসা চালালে যে কোনো সময় বড় বিপদে পড়ার ঝুঁকি থাকবে। এই চেকলিস্টটা আসলে শুধু করণীয় কাজের তালিকা নয়, এটা একটা ব্যবসার দীর্ঘমেয়াদী স্থায়িত্বের দর্শন। প্রতিটি ধাপকে গুরুত্ব দিয়ে পার করলেই একটা সাধারণ আইডিয়া একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। অসাধারণ একটি সারসংক্ষেপ। এই চেকলিস্টটি একটি ব্যবসা চালু এবং আইনসম্মতভাবে পরিচালনার জন্য একটি মজবুত কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়। কিন্তু আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই 8 ধাপের কাঠামোর বাইরে এমন কোনো অঘোষিত বিষয়টি একটি ব্যবসাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে? সেটা কি উদ্যোক্তার অদম্য জেদ, গ্রাহকের প্রতি ভালোবাসা, নাকি নিরন্তর নতুন কিছু করার চেষ্টা? এই কাঠামোর মধ্যে কোনো প্রাণ প্রতিষ্ঠা করলে একটি ব্যবসা কেবল টিকে থাকে না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভালোবাসা পায়। এই ভাবনাটি হয়তো আমাদের পরবর্তী আলোচনার শুরু হতে পারে।